সকলের সামনে আদিত্যকে উচিত শিক্ষা দিয়ে দিল অব্র। আর এদিকে ভয় পেতে থাকে পরমা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি। এই পর্ব পেতে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আদিত্য ও সুদীপা মন্দিরে দাঁড়িয়ে থাকে আর বর্মা তখন আদিত্যকে বলে, আমি জানি এখনও তুই মন্দিরে রয়ে গিয়েছিস, তুই কি কাজটা করবি কি করবি না সঠিকভাবে বলে দে, না পারলেও সেটা সঠিকভাবে বলে দে। আদিত্য বলে, বড়মা আমি তো বলেছি কাজটা করব। বড়মা ফোনটা রেখে দেয়, আমাকেই ফোনটা করতে হলো, তারা এখনও মন্দিরে রয়েছে। এদিকে আদিত্য তখনই সুদীপাকে বলে, সুদীপা এক্ষুনি আমাদেরকে এখান থেকে বের হতে হবে। বড়মা ভীষণ রকম রেগে রয়েছে। এই বলে তখন সুদীপা এবং আদিত্য সেখান থেকে বেরিয়ে পড়ে। হঠাৎ করে সুদীপাকে দেখতে পায় রূপা। রূপা তাকে দেখে মা বলে চিৎকার করতে থাকে, কিন্তু সুদীপা কোনোভাবেই রূপাকে দেখতে পাচ্ছে না। রূপা তার মা অর্থাৎ সুদীপার পিছন করতে থাকে। এদিকে সুদীপা এবং আদিত্য দুজনেই গাড়িতে উঠে পড়ে। দুজনেই গাড়িতে করে চলে যাচ্ছে পরমাদের বাড়িতে। এদিকে তখনই রূপা চিৎকার করতে থাকে, মা দাঁড়াও, আমি তোমার রূপা, আমি তোমার সঙ্গে একটিবার দেখা করতে চাই, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। অন্যদিকে পরমার মা পরমাকে বলে, দেখ মা, এইভাবে তোর জীবনটা আমি নষ্ট হতে দেব না, আমাকে বল, আমি ওই বাড়িতে যাব, ওই বাড়িতে গিয়ে সমস্ত সত্যিটা বলবো। আমি কোনোভাবেই চাই না তুই অসম্মানের থাক বা তুই অসুখে থাক। এদিকে পরমা বলে, কি করে করবে, কিন্তু অব্র বলে দিয়েছে আমাকে কোনোদিন সে মুক্ত করবে না, ডিভোর্স দেবে না আমাকে। এখন ডিভোর্স যদি না দেয় আমি কি করব, সারা জীবন কি আমি এভাবেই শেষ হয়ে যাব? পরমার মা বলে, এভাবে বলিস না মা, আমাদের তো কষ্ট হয় তোর কষ্টগুলো দেখতে। দেখ, তুই আদিত্যকে ভালোবাসিস, কিন্তু আদিত্য তোকে ঠকিয়েছে। আদিত্য কি করে পারলো তোকে ভুলে গিয়ে অন্য একটি মেয়েকে বিয়ে করতে? আমি তো সেটাই ভাবছি। দেখ, তুই যদি চাস এই বিয়েটা না রাখার জন্য, তাহলে আমরা দরকার হয় আইনি ব্যবস্থা নেব, তোকে আমরা মুক্ত করে আনবো। তবু তোর কষ্টগুলো আমরা কোনোভাবেই সহ্য করতে পারছি না রে মা, আমাদের সামনে এভাবে তুই কান্না করছিস কেন? ঠিক সেই মুহূর্তে অব্র দাঁড়িয়ে থাকে। অব্র দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন সকলের সামনে বলে ওঠে, বাহ বাহ বাহ, এভাবেই তাহলে সমস্ত সত্যিটা আপনারাও জানতেন, আমাকে কেন আপনারা ঠকালেন? এভাবে সত্যিটা জেনেও আমার সঙ্গে কেন আপনাদের মেয়ের বিয়েটা দিলেন? আমার জীবনটা নষ্ট করলেন, আমার দাদার জীবনটা নষ্ট করলেন, আরেকটা মেয়ের জীবনটাকে আপনারা নষ্ট করলেন। এদিকে তখনই পরমা দাঁড়িয়ে থাকে। পরমা তখন অব্রকে বলে, অব্র প্লিজ একবার বিশ্বাস করো, এই সমস্ত সত্যিটা তোমাকে জানতে হবে। এদিকে পরমার বাবা যখন দাঁড়িয়ে থাকে, অব্র এসে বলে, আপনি তো বাবা, আপনি তো সবটা জানতেন, কেন জেনে শুনে আমার সঙ্গে বিয়েটা দিলেন, আমার জীবনটা নষ্ট করলেন, আপনার মেয়ের জীবনটা নষ্ট করলেন, দাদাভাইয়ের জীবনটা নষ্ট করলেন, তিনটা জীবন আপনারা নষ্ট করলেন। আপনারা জেনেও কেন এভাবে আপনারা চুপ করে দাঁড়িয়ে রইলেন? পরমার বাবা তখন বলে, বাবা বিশ্বাস করো, সমস্তটা জানতাম, কিন্তু শেষ পর্যন্ত যে এরকম হবে তা আমরা কখনো কল্পনা করিনি। তখনই অব্র বলে, আমাকে কোনোভাবে বোঝানোর চেষ্টা করবেন না, আপনারাও কিন্তু আপনাদের মেয়ের সঙ্গে সমানভাবে অপরাধী, আমি কাউকেই ছাড়বো না, ছেড়ে কথা বলবো না, আপনার মেয়েকেও আমি মুক্তি দেবো না। এদিকে পরমা তখন বলে, দেখো অব্র, তুমি আমার সঙ্গে এভাবে রাগ করে কথা বলো সেটা আমি মেনে নিব, কিন্তু আমার বাবা মায়ের সঙ্গে এভাবে রাগ করে কথা বলবে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। চুপ থাকো, আমার ভুল আমাকেই শুধরাতে হবে, তুমি দয়া করে এর জন্য আমার বাবা মাকে কিছু বলো না, আমার বাবা মা এই সম্বন্ধে তেমন কিছু জানে না। অব্র বলে, ও জানে না, তার মানে না জেনে তোমাকে এতগুলো কথা এখন বললো? তুমি তো সবটা জানতে, তুমি সবটা জেনেও কেন অবুঝের মতো এই কাজটা করলে? তিনটে জীবন তুমি নষ্ট করলে। আমি আপনাদেরকেও ছেড়ে কথা বলবো না, আপনারা বাবা মা হয়েছেন তো কি হয়েছে, আপনি তো মা, আপনি সবটা জানতেন না আপনার মেয়ের ব্যাপারে? তা বলেননি কেন? আপনার মেয়ের কষ্টগুলো এখন সহ্য হচ্ছে তো আরও সহ্য করবেন, আমি সেই সহ্যগুলো আরও বাড়িয়ে দেব, আমি আপনার মেয়েকে কোনোভাবে মুক্ত করে দেব না। আপনারা কি ভেবেছেন এভাবে আমার জীবনটা নিয়ে ছেলে খেলা খেলবেন? বিয়েটা কি ছেলে খেলা পেয়েছেন নাকি? জীবন কঠিন একটা খেলা, যে খেলাটা আপনারা আমার সঙ্গে খেলেছেন। পরমা, তুমিও কিন্তু আমার সঙ্গে খেলেছো। এদিকে পরমার বাবা বলে, প্লিজ আমার কথাটা একবার শোনার চেষ্টা করো, আমাদের কোনো দোষ নেই। তখনই আবার অব্র বলে, আপনাদের কোনো কথাই আমি শুনতে রাজি নই, সব কথাই আমি শুনে ফেলেছি, আপনার কোনো কথা আমার শোনার দরকার নেই, যা শোনার আমি শুনে ফেলেছি, যা বোঝার আমি বুঝে গিয়েছি। আপনারা আপনাদের মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছেন আমার জীবনটাকে নষ্ট করার জন্য। এই বলে তখন অব্র হাসাহাসি করতে থাকে, অর্থাৎ কষ্টের হাসা। অব্র তখন চিৎকার করে ওঠে, কাউকে আমি ছাড়বো না, আমি এই বাড়িতে এক মুহূর্ত আর থাকবো না। একটা কথা স্পষ্ট করে বলে দিয়ে যাচ্ছি, আজকে অষ্টম মঙ্গলা আপনাদের বাড়িতে এসেছি, তাই আজকে আপনাদের বাড়িতে আপনাদের মেয়েকে দিয়ে যাব, আমি কোনোদিন আমাদের বাড়িতে নেব না, আর আপনার মেয়েকেও আমি মুক্ত করে দেব না। বাবা তখন হাত জোর করে অব্রর কাছে ক্ষমা চায়, অব্র আমাকে প্লিজ ক্ষমা করে দাও। অব্র তখন বলে, এটা আবার কিসের ক্ষমা? এই ক্ষমা কোনো দিনই আপনি পাবেন না। কিসের ক্ষমার কথা বলছেন? জীবন শেষ করে এখন ক্ষমা চাচ্ছেন? সেই ক্ষমা আপনি কোনো দিন পাবেন না। আপনার মেয়েকে আপনার বাড়িতে আমি রেখে যাব, আমার বাড়িতে নেব না, কোনো দিন মুক্তিও দেব না, ডিভোর্সও দেব না। আপনার মেয়ের শাস্তি হবে এটাই, সারা জীবন আমার সঙ্গে থাকতে হবে, যে ভুল করেছে তাকে ভুলের মাসুল পেতেই হবে। এভাবে তাকে ছেড়ে দিলে পরবর্তীতে আরও অনেকের জীবন নষ্ট করে ফেলবে। এখন আমাকে চাপে পড়ে বিয়েটা করেছে, অন্য কেউ হলো তো বিয়েটা করে ফেলতো, তাই না? তার জীবনটাও তো এভাবেই নষ্ট হয়ে যেত। অন্যদিকে দেখা যাবে যে অব্র বাড়ি থেকে সেখান থেকে ছুটে চলে যায়, অর্থাৎ সে এই বাড়িতে আর থাকবে না।
এদিকে গাড়ি থেকে নেমে যায় আদিত্য এবং সুদীপা। হঠাৎ করে সুদীপার একটা আঁচল গাড়ির মধ্যে আটকে যায়, আর তখনই সুদীপাকে হেল্প করে আদিত্য। আদিত্য এবং সুদীপা যখন হেল্প করে দুজন দুজনার হাতে হাত রেখে ফেলে, আর তখনই আদিত্য এবং সুদীপা আবারও দুজনার দিকে তাকিয়ে থাকে। তখনই সুদীপা বলে, কি করছেন কি, হাতটা ছাড়ুন, এভাবে হাত ধরে রাখবেন না। এদিকে তাদের পিছন করতে থাকে রূপাও সেই জায়গার মধ্যে চলে আসে। রূপা এসে তখন মা বা বলে চিল্লাতে থাকে, কিন্তু রূপা কোনোভাবেই তার মা অর্থাৎ সুদীপাকে খুঁজেই পাচ্ছে না এত দূর এসেও। এ বলে তখন সে বসে পড়ে, আর কিছুই করার ছিল না। হঠাৎ করে বাড়ির ভেতর প্রবেশ করে আদিত্য প্রবেশ করেই দেখতে পায় যে অব্র বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আর অব্র আদিত্যকে দেখে চমকে ওঠে। এদিকে তখনই আদিত্য বলে, কি রে দাদা, তুই কোথায় যাচ্ছিস? অব্র তখন বলে, সমস্ত কথার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি, হ্যাঁ? এদিকে তখনই আবার পরমার বাবা এবং মা বলে, আদিত্য দেখো না, তোমার দাদা তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এভাবে কি চলে যাওয়া যায় নাকি? তখনই আদিত্য বলে, দাদা শোন, আমার কথাটা শোন, তুই এভাবে হুটহাট করে বাড়ি থেকে চলে যেতে পারবি না, এটা তোর শ্বশুর বাড়ি। এ বলে তখন আদিত্য তখনই অব্রর হাত ধরে। অব্র তখন বলে, তুই কে রে, তুই এভাবে কেন আমার হাত ধরছিস? তোকে আমি চিনি না। আদিত্য বলে, তুই আমার সঙ্গে এভাবে কেন কথা বলছিস? আজকে তোকে সমস্ত সত্যি কথাটাই আমি বলবো, কিন্তু তোকে আমার সঙ্গে কথা বলতেই হবে। তুই যদি কথাটা না শুনিস তাহলে কোনো কিছু জানতে পারবি না, আমাকে শুধু শুধু তুই ভুল বুঝছিস। এদিকে তখনই আবার অব্র বলে, তোকে আমি ভুল বুঝছি তাই না? হাসালি আমাকে, সত্যি কথা বলবি, এটাও হাসালি আমাকে। তুই কোন সত্যির কথা বলবি? যে সত্যির কথা তুই বলবি না, সেই সত্যি অনেক আগেই আমি জেনে গিয়েছি। তুই যে এভাবে আমার জীবনটা নষ্ট করবি, আরও 2টা জীবন নষ্ট করবি, তা আমি কখনো কল্পনা করিনি। এদিকে দাঁড়িয়ে থাকে সুদীপার মুখে আর কোনো কথাই ফুটছে না। অন্যদিকে বাইরে তো আবারও ছুটে রূপা এসে তখন পরমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু কোনোভাবেই চিনতে পারছে না তার মা তো এখানে এসেছিল। এটাই তার ভাবনা, এটাই তার চিন্তা চেতনা, এখানে দাঁড়িয়ে থাকে। এদিকে তখনই আদিত্য বলে, আজকে কোথাও যেতে পারবি না, আজকে সমস্ত সত্যি কথাটা আমি বলবো। শোন দাদা, তুই যেটা ভাবছিস, দেখ এটা কিন্তু একদমই নয়। পরমার সঙ্গে আমার সামান্য দিনের সম্পর্ক ছিল, আর এতে করে আমি কোনো কিছুই জানি না, কোনো কিছুই বুঝি না। অব্র তখন বলে, সামান্য দিনের? তুই আমাকে জানাসনি কেন? দেখ, তুই যদি জানাতেই এই সমস্যাটা সৃষ্টি হতো না। এদিকে পরমার মা বলে, আদিত্য এর জন্য কিন্তু তুমি দায়ী রয়েছো, তুমি কিন্তু সম্পূর্ণ দায়ভারটা নিবে। সকলে আমার মেয়েটাকে দোষারোপ করছো, কিন্তু প্রকৃতপক্ষে দোষটা কিন্তু তোমার। তুমি আমার মেয়েটাকে ঠকিয়েছো, তার সঙ্গে রিলেশনে গিয়েছিলে, কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা তুমি সুদীপাকেই করলে। কেন আমার মেয়েটাকে এভাবে ঠকালে কেন? আমার মেয়েটার তো কোনো কিছু আর করা ছিল না। শেষ পর্যন্ত আমার মেয়েটা নিজের জীবন এবং বাবা মার মুখ রক্ষা করার জন্য তোমার দাদাকে বিয়েটা করেছে। তখনই আদিত্য বলে, দেখুন আমি কিছু করতে পারলাম না, এর জন্য আমি এক্সট্রিমলি সরি। তখনই আবার পরমার বাবা এবং মা বলে, তুমি কেন যোগাযোগ করেনি? তখনই আবার আদিত্য বলে, আমি যোগাযোগ করতাম কি করে? পরমার নাম্বার আমার মনে ছিল না, সম্পর্কটা ছিল খুব সামান্য দিনের। এদিকে তখনই অব্র বলে, আমাকে তো জানাতে পারতি তাই না? তখনই আবার আদিত্য বলে, কি করে জানাতাম? বাড়িতে এতগুলো মানুষ, সকলে আনন্দে নানা রকম কথাবার্তা বলছে, আর সেই আনন্দটাকে মাটি করব আমি? তখনই অব্র বলে, তুই আমাকে অ্যাটলিস্ট বলতে পারতি তুই আনন্দ মাটি করবি না, কিন্তু আমার জীবনটাকে তুই মাটি করে দিলি, তার কি হবে? হ্যাঁ, এভাবে যে সব কিছু শেষ হয়ে যাবে। এদিকে তখনই আবার আদিত্য বলে, তুই একবার আমার কথাটা চিন্তা করলি না? আমি সেই কথা চিন্তা করে সুদীপাকে বিয়েটা করেছিলাম, যাতে করে পরমা সব কিছু ভুলে যায়, তোরা যাতে নতুন করে সব কিছু শুরু করিস। দেখ, আমি জানতাম না যে আসলে পরমার সঙ্গে তোর বিয়েটা হচ্ছিল। যদি জানতাম আমি সেদিনই তোকে বলে দিতাম। আমি জেনেছি 2 দিন আগে, যেদিন তোদের গায়ে হলুদ। এদিকে অব্র কান্নায় ভেঙে পড়ে, আমাকে যদি তুই জানাতি তাহলে এই সমস্যাটা সৃষ্টি হতো না, মানুষের জীবনগুলো বেঁচে দিত। আর এদিকে অব্র আর কোনো কথা না বলে বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আদিত্য নানাভাবে চেষ্টা করে তাকে আটকানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত তাকে আটকাতে পারেনি। এদিকে আদিত্যের মুখে যখন শুনতে পায় যে অব্রের জন্যই আদিত্য সুদীপাকে বিয়েটা করেছে, শুধুমাত্র তার মুখের দিকে তাকিয়ে, আর এই কথা শুনে অব্র ভীষণই চমকে ওঠে। আর এদিকে তখনই সুদীপা হাততালি দিতে থাকে, বাহ মিস্টার চৌধুরী বাহ, তাহলে আসল সত্যিটা আপনি আজকে বলে দিলেন। আমার বাবার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য নয়, বরং আপনার দাদার জীবনকে বাঁচানোর জন্য আপনি আমাকে বিয়েটা করেছেন, আমার বাবার নামটা আপনি ব্যবহার করেছেন। আজকে তো সমস্তটা প্রমাণ হয়ে গেল, আপনি আমার বাবার নামটা এইভাবে ব্যবহার করেছেন। এদিকে তখনই আদিত্য বলে, প্লিজ সুদীপা, আপনাকে আমি সবটা গুছিয়ে বলছি, আপনি প্লিজ আমাকে ভুল বোঝেন না। তখনই আবার সুদীপা বলে, আমাকে কোনো কিছুই বোঝাতে আসবেন না, সবটাই আমি বুঝে গেছি। এদিকে পরমা তখন সুদীপাকে বলে, তুমি কেন আদিত্যর সঙ্গে এভাবে কথা বলছো? সুদীপা, তুমি কিন্তু আদিত্যকে পেয়ে গিয়েছো, আর আদিত্য তোমাকে পেয়ে গিয়েছে, আদিত্যকে এভাবে অপমান করে কথা বলবে না। সুদীপা তখন পরমার কাছে এসে বলে, আমি কাউকে অপমান করে কথা বলছি না, আমার কোনো কিছু পাওয়ার নেই, চাওয়ার নেই, আর আমি কোনো কিছু চাইও না, আমি কাউকে অপমান করেও কথা বলছি না। কিন্তু যেটা সত্যি, একদিকে আদিত্য অর্থাৎ মিস্টার চৌধুরী আমাদের সকলকেই ঠকিয়েছে। এদিকে তখনই অব্র পরমার দিকে তাকিয়ে বলে, তুমি কেন আরেকটা মেয়েকে এভাবে দোষারোপ করছো? আদিত্যর জন্য তুমি কোনোভাবে সুদীপাকে দোষারোপ করতে পারো না। এ বলে তখন অব্র বাড়ি থেকে বেরিয়ে যায়। অব্রকে আর কেউ আটকাতে পারেনি। পরমা কান্নায় ভেঙে পড়ে। পরমা তখন নিজে নিজে বলে, তার মানে সব ভুলটা আমারই ছিল তাই না? আমার ভুলটা ছিল,
এদিকে আদিত্য বলে আপনারা তো সবটা জানতেন, কেন আটকালেন না? আপনারা যদি আটকাতেন তাহলে এই ভুলটা হতো না। তখনই সুদীপা বলে আপনিও তো একই ভুল করেছেন। আপনি কেন ওনাদেরকে আশ্বাস দিয়ে পরমার সঙ্গে সম্পর্ক রেখে কেন আপনি আমাকে বিয়েটা করেছেন? আমি কিন্তু নিজের ইচ্ছে আপনাকে বিয়েটা করিনি। আমি কিন্তু কোনোভাবে আপনাকে চাইতাম না, আপনি প্রস্তাবটা দিয়েছিলেন। আর আজকে সমস্তটা সত্যিটা জানতে পারলাম যে আপনি আপনার দাদার জন্য বিয়েটা করেছেন। এদিকে তখনই পরমা বলে ওঠে আমার জন্য কোনো সাফার গাইতে হবে না তোমার সুদীপা, আমার জন্য তোমাকে কিছু ভাবতে হবে না, আমার জীবনটা আমার মতো করেই ভাবতে দাও। এদিকে তখনই আদিত্য বলে পরমা এইসব কিছু ভুলে যাও। এদিকে পরমা বলে আমি কোনোভাবেই এইসব কিছু ভুলে যেতে পারবো না। আমি যেহেতু ভুলটা করেছি, ভুলের মাসুল আমিই দেবো। এদিকে পরমাও বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সুদীপা এবং আদিত্য তারা বলে না না, আমাদের পরমার পিছন করতে হবে, পরমা কিছু একটা করে ফেলতে পারে। এ বলে তখন পরমার পিছন করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই সেখানে ছিল রূপা। রূপা অন্যদিকে চলে যাচ্ছিল। এদিকে পরমা গাড়ি চালাতে শুরু করে। হঠাৎ করে দেখা যাবে রূপা সামনে এসে পড়ে আর রূপাকে বাঁচিয়ে নেয় সুদীপা। হঠাৎ করে দেখা যায় সুদীপা এবং রূপা দুজনার মুখোমুখি হয়ে পড়ে। এক পর্যায়ে রূপা সুদীপাকে মা বলে ডেকে ওঠে, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। একটা পাথরের মধ্যে আঘাত খায় রূপা। রূপার সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে যায় আর সুদীপা তাকে কোলে করে নিয়ে ফেলে। পরমা তখন বলে আমি কিচ্ছু করিনি, ও আমার সামনে চলে এসেছে। এদিকে আদিত্য এসে বলে তুমি এটা কি করলে, এর জন্য তোমার সম্পূর্ণ দায়ভার তোমাকে নিতে হবে। তখনই সুদীপা বলে এখন এই কথাগুলো এখন বললে হবে না, আমাদেরকে ওনাকে নিয়ে এখন হসপিটালে যেতে হবে, অনেক রক্তক্ষরণ হচ্ছে, এক্ষুনি ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে সেখানে অব্র চলে আসে। অব্র আদিত্য সকলেই মিলে রূপাকে গাড়িতে ভরে নেয়। সকলে চিন্তার মধ্যে পড়ে যায়, এই মেয়েটি যদি এখন কিছু হয়ে যায় মামলা হতে পারে, পুলিশে দিতে পারে পরমাকে। সকলেই মিলে তাড়াতাড়ি হসপিটালে যাওয়ার চেষ্টা করে। পরমা নিজে নিজে মনে মনে বলে কেন এই মেয়েটার জন্য আমার এতটা খারাপ লাগছে। অন্যদিকে পরমার বাবা এবং মা সিদ্ধান্ত নেয় এবার বাড়িতে গিয়ে মিস্টার চৌধুরীর বাড়িতে গিয়ে সমস্ত সত্যি কথাটা বলে দিবে। দরকার হয় তাদের মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবে, তবু তাদের মেয়েকে ওই বাড়িতে আর রাখা যাবে না, আর কষ্টগুলো সহ্য করতে পারছে না। তখনই পরমার মা বলে তুমি কি যাবে না? তুমি যদি না যাও আমি একাই যাব, আর তুমি যদি যেতে চাও এক্ষুনি আমার সঙ্গে চলো। এ বলে তখন পরমার বাবা এবং মা তারা চৌধুরী বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে। অন্যদিকে হসপিটালে নিয়ে আসে রূপাকে, কিন্তু রূপার তো এখনও জ্ঞান ফিরছে না, রক্তক্ষরণ হচ্ছে। ডক্টর চলে আসে। ডক্টর এসে বলে কি হয়েছে, আর ডক্টরকে সমস্ত সত্যি কথাই বলে দেয়। কিছুক্ষণ পর তাদেরকে ওটিতে নেওয়া হয়, অর্থাৎ রূপাকে ওটিতে নেওয়া হয়। আর এদিকে তখনই আদিত্য পরমার দিকে তাকিয়ে বলে তুমি যে কাজটা করেছো এর জন্য তুমি ফেঁসে যাবে। যদি কোনোভাবে উনি জেগে উঠে, ওনার সেন্স ফিরে আসে, উনি যদি কোনোভাবে কমপ্লেন করে তুমি কিন্তু অবশ্যই জেলে যাবে। অব্র তখন বলে এই কথাগুলো এখন থাক, এখানে পাবলিক প্লেসে এই কথাগুলো বলার দরকার নেই, এটা হসপিটাল। তো বন্ধুরা এই ছিল আপডেট।